ম্যাচের সুবাদে বেশ আয়োজন করা হয়েছে বাড়িতে। অপরা উকি ঝুঁকি দিয়ে রান্নাঘরে প্রবেশ করল। সে একটু পেটুক প্রকৃতির। রান্নার ঘ্রাণে ম ম করছে সমস্ত ঘর। মেয়েটি বুক ভরে সমীরণ টেনে নিল। এতে করে ক্ষুধা বেড়ে গেল চট করেই। ও দ্রুত হাতে তরকারির বাটিটা নিতেই অয়ন বলে উঠল, চোর চোর। রান্নাঘরে চোর ঢুকেছে। হায়রে কপাল। ঠিক সে সময়ই প্রবেশ ঘটল নুহাসের। তাকে দাওয়াত করা হয়েছে। খেয়ে দিয়ে বিকেলে ম্যাচ খেলতে যাবে। দুজন ব্যক্তির সামনে নাকাল হয়ে অপরা লালচক্ষু করে চলে গেল। অয়ন না হেসে পারল না। মেয়েটাকে রাগাতে জ্বালাতে ছোট থেকেই ভীষণ পছন্দ করে কি না। এসো নুহাস, তোমার অপেক্ষা করছিলাম। নুহাস এগিয়ে এসে হাত মেলাল। যদিও সে এ পাড়ার নয়, তবু পাড়ার হয়ে খেলবে সে। আর দায়িত্ব রয়েছে গোলরক্ষক হিসেবে। অয়ন আর নুহাস সোফায় বসল। দুজন আলোচনা করছে বিকেলের খেলাটা নিয়ে। ওদের আলোচনা একদম শেষের দিকে। বাড়ির গিন্নি রা খাবার সাজাচ্ছেন। এদিকে সদর দরজায় এসে উপস্থিত হল রুবিনা। হাতে পায়েসের বাটি। কি রে, তোর হাতে কি? প্রশ্নটা করল অয়ন। রুবিনা গাল ভরাট করে হাসল। তারপর বলল, পায়েস এনেছি অয়ন ভাই। রুবেল টা জোর করে রান্না করাল। আজ ম্যাচ আছে না, তাই তোমাদের জন্য ও নিয়ে এলাম। অয়নের পছন্দের তালিকায় পায়েস অন্যতম। ও ওঠে এসে বাটিটা হাতে তুলে নিল। নুহাস এদিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হওয়ায় রুবিনা বলল, ভালো আছেন ভাইয়া? নুহাস জবাব দিল, খুব অল্প কথায়। ছেলেটার এমন স্বল্প বাক্য বড় গিন্নি ভীষণ পছন্দের। তিনি হাসলেন। তারপর রুবিনার দিকে অগ্রসর হলেন। পায়েস নিয়ে আসার দরকার ছিল রে। আনলাম একটু। বাড়ির দু ছেলে খেলবে, আর পায়েস খাবে না? বড় গিন্নি হাসলেন। রুবিনার মাথায় হাত রেখে মেয়েটির মুখশ্রী পানে তাকালেন। শ্যাম বর্ণের, হলেও চেহারায় গভীরতা রয়েছে। চট করে দেখলে হয়তো মনে ধরবে না, তবে দীর্ঘ সময় ধরে দেখলে মেয়েটির সৌন্দর্য ঠিকই ধরা পড়বে। দুপুরের খাবারে রুবিনাকেও রেখে দেওয়া হলো। মেয়েটা এখন খাবার পরিবেশনে সাহায্য করছে। অপরা আর কথা একে অপরের সাথে ফিসফিস করছে। তাদের বিষয়বস্তু, পাড়ায় কোথায় কি ঘটেছে, শেষবেরই বর্ণনা। ওদের এমন ফিসফিস করে কথা বলা কিয়ানের নজরে লাগল। ও মৃদু সুরে ডাকল, অপু, কথা। খাবার না খেয়ে গুনগুন করছো কেন? দুজন চুপ হয়ে গেল। রুবিনা বড় একটি নিঃশ্বাস ফেলল। তারপর সকলের সাথে খেতে বসল। আজ তাকে বেশ খুশি দেখাচ্ছে। কথা খাবারের মাঝামাঝি সময়ে অপরা পায়ে গুঁতো দিল। এতে চমকে গেল মেয়েটি। চোখ রাঙাল। কথা দুজনের মাঝের দূরত্ব কমিয়ে বলল, রুবিনাবুকে খুশি লাগছে খুব, তাই না? অপরা চাইল। ভালো মতন দেখল। তারও কেমন যেন অতিরিক্ত খুশি মনে হচ্ছে। দুজন আবার ফিসফিস করল, খুশি তো লাগছে। তবে তুই কি কিছু সন্দেহ করছিস? কথা বেশ শক্তপোক্তভাবে বলল, সামথিং ইজ রং অপুবু। আমার তো মনে হচ্ছে অয়ন ভাই ইজ দ্য মেইন কালপ্রিট। অপরা এত সময় যতটা মনোযোগে সবটা দেখছিল, এখন ততটাই মনোযোগ সরিয়ে নিল। আড়ালে ঠাস করে কথা, মাথায় বসিয়েছে দিল। তারপর বলল, তোর মাথায় গোবর ভরা। অপুবু, আমাকে শুধু মা রলে তুমি। পুরো কথা না শুনেই। কি শুনব? আমি বোঝাতে চাচ্ছি এক, তুমি বুঝেছ আরেক। তোর বোঝাবুঝি বাদ দে, খাবার খা এখন। কথা আর সুযোগ পেল না। তাকে চুপ করতে হল। অপরা অবশ্য ভালো মতন পুরো পরিবেশ দেখে নিচ্ছে। অয়ন আর নুহাস খাবার খাওয়ার মাঝেই টুকটাক আলোচনা করছে। কিয়ান চুপ করে খাচ্ছে। রুবিনা পরিবেশন করছে। সত্যি বলতে, অপরার কাছে পুরো বিষয়টাই স্বাভাবিক মনে হচ্ছে। শুধুমাত্র কথা বলা কথাটার জন্য কেমন একটা প্রশ্ন জেগেছে মনে। খেলা শুরু হবে। সকলে বড় মাঠে উপস্থিত হয়েছে। এত মানুষের ভিড়ে অয়ন একজনকেই খুঁজে চলেছে। সে হল নীলা। মেয়েটার আসার কথা। অয়ন অধৈর্য হয়ে পড়ল। ঘুরে ঘুরে দেখতে লাগল। এক পর্যায়ে চোখ আটকাল মেয়েটির দিকে। নীলা মৃদু হেসে কিছু একটা বোঝাল। অয়ন চোখের ইশারায় বলল আড়াল হতে। দুজন আড়াল হয়ে কিছুটা দূরে এল। অয়নের চোখে মুখে অস্থিরতা। ম্যাচটা গুরুত্বপূর্ণ। জানো তো সোলাইমান কতটা খারাপ। ভরসা রাখো, পারবে। কথাটা শেষ করেই অয়নের হাত দুটো মুঠোয় নিল নীলা। অয়ন হাসল। এই ভরসাটা মেডিসিনের মতন লাগছে তার। দোয়া রেখো। গোলকিপার বদল করেছি। নুহাস ছেলেটা বড় ভালো। নুহাসের নাম শুনে তাকালো নীলা।
কিছুটা দূরে বিধায় নুহাসের মুখটা দেখা যাচ্ছে না। আচ্ছা শোনো, ভিড়ের মাঝে থাকবে না। তোমাকে কারো পাশে সহ্য হবে না আমার। অয়নের কথায় আরেক দফায় হেসে ফেলল নীলা। বলল, ঠিক আছে, তুমি যা বলবে। অয়ন এগিয়ে এসে নীলার মাথায় হাত রাখল। দুজনের দৃষ্টি একে অপরকে দেখে চলেছে। কি দারুণ এক মুহূর্ত তাদের। খেলা শুরুর আগে নুহাস নিজের মস্তিষ্ককে শীতল করে নিচ্ছে। তার দৃষ্টি আজকাল খুব নড়াচড়া করছে। এত সিরিয়াস সময়ও অপরার মুখটা মনে পড়ছে। এদিকে খেলার সময় হয়ে যাচ্ছে। ও নিজের মনেই বলল, শান্ত হও নুহাস। তোমার পথ মোটেও মসৃণ হবে না। নিজেকে সামলে নাও। আপনমনে অদৃশ্য বার্তা শেষ করে মাঠে এগিয়ে গেল নুহাস। সকলে নির্দিষ্ট জার্সি পরেছে। অয়নদের টিমের ক্যাপ্টেন কিয়ান। তারা সবাই খেলার পূর্বের নিয়মগুলো করে নিচ্ছে। এদিকে অয়ন আর সোলাইমানের চোখের যুদ্ধ চলছে। দুজন একে অপরকে হেমলকের মতন মনে করে। মুরাদ অয়নের বাহু টেনে ধরল। ভাই, এখন ভেজাল করে লাভ নেই। অয়ন বুঝল কথাটা। এখন ভেজাল করে আসলেই লাভ নেই। তবে সোলাইমান যে মাঠে খুব একটা ভালো আচরণ করবে না, এ বিষয়ে শতভাগ নিশ্চিত সে। অয়নের কথা মতন ভিড়ে যায়নি নীলা। সে অপরাধের দিকে চলে এসেছে। এখানে অপরার সাথে কথা ও রুবিনা রয়েছে। সবাই বেশ উত্তেজিত। নীলা আর অপরার দৃষ্টি বিনিময় হল। এতে অপরা চোখ সরিয়ে নিলেও নীলা বলল, কেমন আছো অপু? তোমার সাথে কথাই হয় না একদম। তাদের ছোট বেলার পর আর কখনোই কথা হয়ে ওঠেনি। অপরা একটু অস্বস্তি অনুভব করল। কথা আবার এদিকে ভীষণ চটপটে। ও হেসে বলল, নীলাপু, তোমাকে হেব্বি লাগছে। কথার কথা শুনে লজ্জায় হাসল নীলা। রুবিনা বলল, পাড়ার সব থেকে সুন্দরী, এমনি এমনি তো বলা হয় না। রুবিনা, তুইও না, একটু প্রশংসা করলেই কি হয় নীলাপু? হয়েছে তো, আর প্রশংসা লাগবে না। কথা, তোমার খবর কি বলো? আমার আর কি খবর? আমি তো ঘুরি, ঘুমাই আর পড়াশোনা করি। আর নিউজ কালেক্ট, সেটা করো না? চট করেই প্রশ্নটি করল নীলা। কথা হেসে বলল, তুমিও জেনে গেছ। নীলা কেবল হাসল। ওদের কথাবার্তা চলছে। এদিকে অপরা ভীষণ অসহায় অনুভব করল। তার শুধুই মনে হল, নীলাকে পেয়ে রুবিনা আর কথা ওকে ভুলে বসেছে। অপরা একটু দূরে এসে দাঁড়িয়েছিল। তার ভালো লাগছে না। চারপাশ কেমন নিস্তেজ মনে হচ্ছে। ও বুক ভরে দম নিল। তবে মনে হল তো বাতাস শরীরকে একটু একটু করে খেয়ে নিচ্ছে। কি এক যন্ত্রণা এসে ছুঁয়ে গেল তাকে। নীলার উপস্থিতি অমনভাবে প্রভাবিত করল কেন? শরীরটা কেমন লাগছে? কিসের এত ভয় তার? অপরার ভেতর থেকে জুৎসই উত্তর আসে না। শুধু একবার মনে হল নীলা তার থেকে বেশি সুন্দরী। এটাই কি ভয়ের কারণ? সহসাই মেয়েটার বুকের ভেতর আনচান করে ওঠল। কয়েকবার দম নিতেই দেখা গেল ছুটে এসেছে কথা। তার গতি দেখে ওঠে দাঁড়ায় অপরা। সুধাল, হাঁপাচ্ছিস কেন? ভারী গণ্ডগোল লেগে গেছে অপুবু। ভারী গণ্ডগোল লেগে গেছে। কথার বলার ভঙ্গিতেই বুকের ভেতরটা কেমন আনচান করে ওঠল। এরই মধ্যে চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসছে। অপরা আর কথা মুহূর্তেই ছুটে গেল মাঠের দিকে। এসে দেখল, মাঠের মাঝ বরাবর বেশ জটলা হয়ে গেছে। হচ্ছে চেঁচামেচি। অপরা শুকনো ঢোক গিলল। নীলা আর রুবিনা ও মাঠের ভেতর চলে গেছে। দুজনকে ভয়ার্ত দেখাচ্ছে। সামনে চল কথা। কথার হাতটি ধরে এগিয়ে গেল অপরা। তার দুটো চোখ ব্যথায় কেমন একটা করছে। কাছাকাছি যেতেই অতি পরিচিত তিনটে গলার আওয়াজ শোনা গেল। কিয়ান, অয়ন আর নুহাস। মাঝে আবার মুরাদ ও রুশানের কণ্ঠ শোনা গেল। অপরা ধৈর্য হারিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ভেতরে যেতে হবে। অপরা এক দল বলিষ্ঠ লোকগুলোর মাঝেই নিজেকে গলিয়ে দিল। তার পেছনে পেছনে গেল নীলাও। রুবিনার কপালে ঘাম জমে গেছে। ও পেছনে ফিরে চাইল। কথা, সামনে আগাবি না তুই। বাক্যটি শেষেই ভিড়ে মিলিয়ে গেল রুবিনা। এদিকে ছোট্ট কথার হাত পা কাঁপছে। আপনজনদের কথা স্মরণ হচ্ছে। প্রিয় ভাইদের এমন বিপদে সে না এগিয়ে কি পারে? পারে না। আর তাই তো ছোট্ট সে এগিয়ে গেল ভিড়ের মাঝে। সেই ভিড়ে কত পুরুষের ঠেলাঠেলি যে লাগল, এসবে তার ধ্যানই নেই। তার ধ্যান শুধুই প্রিয় মানুষগুলোর দিকে, যাদেরকে বাঁচাতে নিজের জান দিতেও প্রস্তুত সে। খেলা ভেস্তে গিয়েছে। দুই পাড়ার সংঘর্ষে মাঠের খেলা আর গড়ায়নি। তবে দুঃখের বিষয় যথেষ্ট তারাও খেয়েছে। অয়নকে সোফায় হেলান দিয়ে রাখা হয়েছে, তার পাশে বসে নুহাস আর কিয়ান। 3 জনই আহত, তবে অয়ন একটু বেশি।
বাড়ির গিন্নি রা কান্নাকাটি শুরু করেছে। দাদিজান নিজ কক্ষ থেকে চেঁচামেচি করছেন। তিনি বারবার বলছেন, কোন বাপের বেডার এত সাহস আমার দাদুভাইদের ঘা ত করে। তারপরে ছেলেদের নাম ধরে ডাকছেন, বোঝাচ্ছেন যেই বাপের বেডা তার চোখের মণিদের আঘা ত করেছে তাদের যেন পুলিশে দেওয়া হয়। মায়ের কথায় কান দিচ্ছে না বাড়ির কর্তা রা। রুবেল গিয়েছে ডাক্তার আনতে। এদিকে একবার অপরার সাথে চোখাচোখি হল অয়নের। মেয়েটি প্রথমে ভিড়ের মধ্যে ঢুকেছে। ওর ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো বসিয়ে দিতে। কিছু সময় পরই ডাক্তার চলে এল। নীলা ওর সাথে আছে। তার চোখ ভর্তি জল। সেটি সবাই না দেখতে পারলেও অয়ন দেখতে পাচ্ছে। তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাল না সে। নীলার প্রতিও তার বিস্তর রাগ জমেছে। কেন যাবে ভিড়ে? সেই ভিড়ে যদি আঘা পেতে হতো তখন কি হতো? নীলার অসহায়ত্বের দৃষ্টি অয়নকে নাড়াতে পারল না। ও ফের তাকালো অপরার দিকে। মেয়েটার কান টেনে ধরার ইচ্ছে হচ্ছে। ডাক্তার নোমান ভিড় সরাতে বললেন, আপনারা একটু সরে দাঁড়ান, আমাকে দেখতে দিন। সবাই সরে দাঁড়াল। তিনি হতো 3 জনকে দেখতে পেলেন। এর মধ্যে অবস্থা বেশি খারাপ অয়নের। এই ছেলেটা ছোট থেকেই এমন, সারাক্ষণ ঝামেলা করতে থাকে। তিনি বুক ভরে সমীরণ নিলেন। তারপর 3 জনের চিকিৎসা শুরু করলেন। অয়ন যখন ব্যথায় চোখ বন্ধ করে ফেলছিল তখন সদর দরজা চেপে ধরেছে নীলা। যেন ব্যথাটা তার লাগছে আর তাই নিজের কান্না থামানোর চেষ্টা করছে। চিকিৎসা শেষ, এখন রেস্ট নেবার পালা। কড়া নির্দেশনা দিলেন ডাক্তার নোমান। অয়নের চোখ মুখে আধারে নিমজ্জিত। তিনি কিছু সময় সেদিকে তাকালেন। তারপর হতাশা ভরা একটি নিঃশ্বাস ফেললেন। আমি এখন উঠি, ওদের যত্ন নিবেন ঠিকঠাক। বড় গিন্নি বলে উঠলেন, বসে যান ভাইজান, সন্ধ্যা হয়ে গিয়েছে, চা খেয়ে যান। আজ না আপা, অন্য এক সময় হবে। নাতিদের বেহাল দশার খবর শুনে দাদিজান ভীষণ উত্তেজিত ছিলেন। তাই তাকে বসার ঘরে নিয়ে আসা হল। তিনি কথাগুলো শুনেছেন। তাই বললেন, নোমান, সন্ধ্যায় আসছ বাপ, চা না খেয়ে যাবা না? বৃদ্ধার কথার বিপরীতে নোমানের কথা হারিয়ে গেল। তিনি বসতে বাধ্য হলেন। সেই সুবাদে নীলা ও বসা হল। প্রথমবারের মতন এ বাড়িতে পা পড়েছে তার। ও কিছুটা খুশি মনে অয়নের দিকে চাইল। তবে অয়ন মুখ ফিরিয়ে নিল। এতে করে মেয়েটি হৃদয় কয়েক টুকরো হয়ে ফ্লোরে পড়ল। কালো হয়ে এল মুখশ্রী। বড় গিন্নি অপরাকে খুঁজছেন, অথচ মেয়েটির দেখা নেই। তিনি কথাকে বললেন, অপু কোথায় গেছে? জানি না তো, খুঁজে নিয়ে আয় তো। কথা ছুটল অপুবুকে খুঁজতে। আর তিনি গেলেন চা নাশতার ব্যবস্থা করতে। এদিকে বসার ঘরে কর্তাদের সাথে টুকটাক কথা বলছেন ডাক্তার নোমান। অবশ্য অয়ন, কিয়ান, নুহাস চলে গিয়েছে আরও আগেই। কথা এসে দেখল অপরা অয়নের ঘরের বাইরে দাঁড়িয়ে। ওর ডেকে ওঠল, অপুবু। কণ্ঠ পেয়ে ঘুরে চাইল অপরা। অঙ্গভঙ্গি দ্বারা চুপ বোঝাল। কথা এগিয়ে এল। কণ্ঠের খাদ নামিয়ে শুধাল, এখানে কি করছ? পাহারা দিচ্ছি। ওমা কেন? অয়ন ভাইকে পাহারা দেয়ার কি আছে? অপরা বিরোধ করার পূর্বেই ঘরের দরজাটি খুলে ফেলল কথা। এতে করে দৃশ্যমান হল রোমাঞ্চিত দৃশ্যটি। কথা মিটিমিটি হাসল। ওর হাসি দেখে ঘরের ভেতর চাইল অপরা। দেখতে পেল দুজন সুখী মানুষ একে অপরকে শক্ত করে আলিঙ্গন করে আছে। চা নাশতার পর্ব শেষ। অনেকটা সময় হয়ে গিয়েছে। নোমান এবার ওঠার প্রয়োজন বোধ করলেন। তাকে আর কেউ বাধা দিলেন না। তিনি নিজের ব্যাগ হাতে তুলতে তুলতে ডাকলেন, নীলা, অপু সাথেই আছে, বলে দিচ্ছি, ডেকে আনতে। কথাটা বললেন ছোট গিন্নি। তিনি কথাকে পাঠালেন খবর দিতে। কথা গিয়ে নীলাকে ডেকে আনল। এবার বিদায়ের ঘণ্টা বাজিয়ে চলল তারা। নীলা অবশ্য ওপরে একবার তাকাল। দেখতে পেল অয়ন তাকিয়ে আছে। তার দৃষ্টিতে সুখ ছেয়ে আছে। নুহাসকে যেতে দেওয়া হয়নি। ছেলেটার এহেন অবস্থার জন্য অনেকটা দায়ী তারা। তাই ভেতর থেকেও একটা খারাপ লাগা কাজ করছে, যদিও অনেক বেশি হতো নয়। কথা আর অপরা রাতের খাবার নিয়ে এসেছে। ঘরেই খাবার পরিবেশন করা হচ্ছে। অপু যখন খাবার পরিবেশ করছে তখন নুহাস প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে। তার দু চোখ ভরে উঠেছে অলীক স্বপ্নে। মেয়েটার প্রতি এই অনুভূতি তাকে কিছুটা দহনও দিচ্ছে। হুট করেই অয়নের কণ্ঠ শোনা গেল। সে অপরাকে ডাকছে। বারান্দায় ছিল। কথা বলল, বাকিটা আমি দিচ্ছি। অপরা মাথা ঝাঁকিয়ে চলে গেল।
এসে দেখল অয়ন দাঁড়িয়ে। ডেকেছেন? অয়ন পেছনে ফিরল। এতে করে দুজনের দৃষ্টি একত্র হল। ছেলেটার দৃষ্টি রক্তিম হয়ে আছে। ও দাঁত কিরমির করে বলল, এত বেশি বুঝতে বলেছে কে? কেন অতগুলো পুরুষ মানুষের মাঝে গিয়েছিলি? কে যেতে বলেছিল তোকে? কম্পিত হল অপরা দেহ। ও জবাব দিতে পারল না। অয়ন বেশ রেগে আছে, তবে কণ্ঠের স্বর নিচু। সহসাই মেয়েটির বাহু চেপে ধরল অয়ন। অসম্ভব রাগ মিশিয়ে বলল, লিসেন, তুই তখন 6 বছরের। গু নে দুটো মানুষ গধ হয়ে যাচ্ছিল। আমি চেঁচামেচি করছিলাম। সেই ছোট অবস্থাতেই তাদের বাঁচানোর উপায় খুঁজছিলাম। তবে দুটো ব্যক্তি কি বলেছিল মনে আছে? বলেছিল, অপরাকে বাঁচাতে। কসম দিয়ে বলেছিল, অপরাকে বাঁচাতে। আমার তখন বয়স কত? 13-14। ওইটুকু বয়সে আমার ওপর দায়িত্ব উঠে গিয়েছিল। তোকে বাঁচানোর দায়িত্ব। তবে তোকে বাঁচাতে পারলেও দুটো মানুষকে বাঁচাতে পারলাম না আমি। কথাটা শেষ করে অপরার বাহু ছেড়ে দিল অয়ন। তার মাথা ভীষণ গরম হয়ে আছে। সেই দৃশ্য কল্পনা করলেই হৃদয়টা কেমন করে ওঠে। ও পুনরায় বলল, অপরা, তুমি আমার দায়িত্ব। যা আমি কিশোর বয়সে পেয়েছিলাম, তাই মনে রাখবে, আমার দায়িত্বের শতভাগ পূরণ করব আমি। সেটা তোমার পছন্দ হোক কিংবা না হোক। কথা শেষ করেই চলে গেল অয়ন। আর সেদিকে তাকিয়ে অপরা চোখ থেকে এক বিন্দু জল নেমে এল। শুধুই মনে হলো সেদিন যদি বাবা মায়ের ছাটা মাথা থেকে না সরে যেত, তবে গল্পটা অন্যরকম হলেও পারত। মনে প্রভাব পড়েছে অপরা এতগুলো বছরে সে ভুলে বসেছিল, এই বাড়িটা তার নয়। এই বাড়ির একজন সদস্য সে নয়। সে কেবল ভালো মানুষগুলো দয়ায় বেঁচে আছে। এই বিষয়টা নিয়ে ভেবে সমস্ত রাত পার হল তার। ভোরের এক প্রহরে অনুভব করল, কান্নার দরুন নাক বন্ধ হয়ে আছে। এই সময় এক কাপ চা খুব প্রয়োজন। সেই সুন্দর মতন চা আনতে গেল। রান্নাঘরে যাওয়ার পথে একটি গলা শোনা গেল। কণ্ঠের স্বরটি কিয়ানের। অপরা কিছু শোনার প্রয়াস করতেই বেখেয়ালে হাত লেগে একটি গ্লাস পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে পড়ল মেঝেতে। অপরা হতাশ হয়ে চাইল। অন্ধকার করা ছিল। মুহূর্তেই লাইটটি জ্বলে উঠল। চোরের মতন চেয়ে রইল অপরা। এদিকে কিয়ান একটু দ্বিধান্বিত। ও বিচলিত সুরে বলল, অপু, অন্ধকারে এখানে কেন এসেছ? সে মিথ্যে বলল না, সত্যিটাই বলল। চায়ের কথা শুনে কিয়ান নিজেও হাসল। বলল, আমিও চা বানাতে এসেছিলাম। কিভাবে মিলল বলো তো? সত্যিই কি তাই, নাকি পালানোর মতলব? অপরা রমন বিষয়টি মানতে পারল না। কিয়ান যদিও চায়ের জন্য পানি বসাল, অপরা তবু বিশ্বাস করতে পারল না। কিন্তু মুখে যে বলবে, সে উপায়টিও নেই। কিছু সময় পর চা বানানো হয়ে গেল। কিয়ান সুধাল, এখনই দিব তোমায়? না, একটু পরে নিয়ে নিব। ঠিক আছে। নিজের কাপটি তুলে নিয়ে চলে গেল কিয়ান। সেই সুযোগে এদিকে সেদিকে উকিমা অপরা। তবে বিস্তর কিছু বুঝতে পারল না। একটু স্মরণ করার চেষ্টা করল, কিয়ান ভাই যে কিছু একটা লুকাচ্ছেন, সেটা একদম পরিষ্কার। ভোরের আধো অন্ধকার মিশে গেল ঝকঝকে আলোর মাঝে। পৃথিবী বুকে আলো এসে পৌঁছেছে। অপরা তখনও বসার ঘরে বসে। বরাবরের মতনই বড় গিন্নি ঘুম থেকে সবার পূর্বে উঠেছেন। তিনি এসে দেখলেন, বাড়ির এই মেয়েটা চুপচাপ বসে আছে, হাতে চায়ের কাপ। সকাল সকাল চা খাওয়াও হয়ে গেল। অপু ঘাড় ফিরিয়ে চায়। বড় গিন্নি কে দেখে তার ভালো লাগে। খেয়েছি অনেক আগেই। তাহলে হাতে কাপ নিয়ে বসে আছিস যে? সময় কিভাবে যে গেল বড়মা? কথাটা বলতে বলতে ওঠে গেল অপরা। সেই সময়ই দোতলা থেকে নেমে এল পিটু খাওয়া 3টে পুরুষ। তাদের মধ্যে কিয়ানের হাতে চায়ের কাপ। অয়ন বিষয়টি লক্ষ্য করল। বুঝতে পারল, দুজনের চা একই পাত্র থেকেই এসেছে। ও নুহাসকে বলল, তুমি আজ থেকে যেতে পারতে না? ভাইয়া, একটু সমস্যা হয়ে যাবে। মা, দেখো তো নুহাস কি বলে। ও নাকি চলে যাবে। এর মানে হয় বলো? বড় গিন্নি এগিয়ে এলেন। ঘটনা শুনল। নুহাস সত্যিই চলে যেতে চায়। অথচ ছেলেটার হাতে এখনও ব্যান্ডেজ করা। দেখি ছেলে, কি বললে তুমি? আন্টি আপনারা শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। এইটুকু ব্যথা, তুমি আমাদের পর নুহাস? অয়ন, কিয়ানের মতোই তো। আজ থেকে যাবে। কোনো কথা হয়, বুঝলে? এ কথার বিপরীতে নুহাসের কথা হারিয়ে গেল। কিয়ান বলল, আরে থেকেই যাও না। সন্ধ্যায় মুড়ি মাখা আর আড্ডা হবে। তাই এই শরীরেও আড্ডার কথা চলছে।
আড্ডার কি দোষ বলো তো চাচি? ঠিক আছে, সে না হয় আড্ডা হবে। এখন তোরা বসতো, 3 জনকে ঔষধ দিতে হবে। কথা মতন ওরা 3 জনই সোফায় বসল। অপরা আগেই উঠে গিয়েছে, সে এখন বড় মাকে সাহায্য করছে। খাবার বসিয়ে দিয়ে বড় গিন্নি ছুটলেন ঔষধ আনতে। কিছু ঔষধ খালি পেটে খেতে হবে। বড় গিন্নি যখন ঔষধ নিয়ে ফিরলেন, অয়ন বলে ওঠল, এখনও আমরা ছোট আছি বলো তো মা? মায়ের কাছে সন্তান বড় হয় কি? অয়ন চেয়ে থাকে, তার মা এতটা যুক্তিবাদী। অবশেষে 3 জনকেই ঔষধ খাওয়ালেন বড় গিন্নি। ততক্ষণে ছোট গিন্নিও চলে এসেছে। তাদের এই দৃশ্য দেখে হেসে বললেন, আপা, তোমার এই দায়িত্ব আজীবন থাকুক। বড় গিন্নি হাসলেন, পানির গ্লাসগুলো নিতে নিতে বললেন, সেটা কি সম্ভব? কদিন বাদেই তো ছেলেদের বিয়ে দিতে হবে। তখন তো বউই এই দায়িত্বগুলো গ্রহণ করবে। বাক্য শেষ করে ছেলেদের দিকে চাইলেন তিনি। বোঝার চেষ্টা করলেন, বিয়ে নিয়ে এদের মনোভাব কি। কিন্তু হতাশার বিষয় হল, কারোই তেমন কোনো অভিব্যক্তি নেই। মাথা ব্যথার ছলে ঘরে চলে এসেছিল অপরা। ঘুম দিয়েছিল। এখন বাজে দুপুর 1টা। কথা এসেই মেয়েটিকে টেনে তুলল। অপুবু, ওঠো তুমি। অপরা আলগা চোখে দৃষ্টি মেলল। তার মাথা ঝিমঝিম করে আছে। ছল ধরে, সত্যিই মাথা ব্যথা টেনে নিয়ে এসেছে। কি হয়েছে রে? ওঠো তুমি। 1টা বেজে গিয়েছে, আমার ঘুম পুরো হয়নি। উফ, তুমি যে কি! এসে দেখো, নিচে চমক আছে। অপরা চমকের প্রতি আগ্রহ দেখালো না। তবে কথা নাছোড়বান্দা। সে অপরাকে উঠিয়ে দিল। অপরা ফ্রেশ হবার নাম করে একেবারে গোসল সেরে এল। কথা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে। মেয়েটি বের হতেই এক প্রকার টেনে তাকে নিচে নামিয়ে নেওয়া হলো। ওরা বসার ঘরে এসে নীলা ও তার পরিবারকে দেখতে পেল। কথার থেকে জানা গেল, বড় কর্তা নাকি তাদের দাওয়াত করেছেন। খাবার দেওয়া হচ্ছে। অপরা আর কথা সাহায্য করছে। এদিকে বসে খেতে নীলার লজ্জা করছে। সে উঠে গেল, এসে অপরাধের সাথে সাহায্যের চেষ্টা করল। তবে গিন্নি রাশেটি করতে দিলেন না। শেষমেশ চলে আসতে হল নীলাকে। অয়ন ইশারায় ডাকল যুবতীকে। দুজন কৌশলে আড়াল হল সকলের থেকে। নীলা বলে ওঠল, কেউ দেখে ফেললে? কি দেখবে? তোমার সাথে কথা বলছি তো, আমি কি রোমাঞ্চ করছি? উফ অয়ন। অয়ন হাসল, বলল, চলো দাদিজানের কাছে নিয়ে যাই। ওরা দাদিজানের কক্ষে এল। দাদিজান বিছানায় বসে আছেন। অয়নকে দেখেই ডাকলেন, দাদু ভাই, তোমার সাথে কে? অয়ন হেসে বলল, ও নীলা, দাদিজান। ডাক্তার সাহেবের মেয়ে। দাদিজান ভালো মতন চাইলেন। গতদিন নীলাকে সেভাবে খেয়াল করেননি। ভারী সুন্দর মেয়ে। এদিকে আসো মেয়ে, তোমাকে সেই ছোট দেখেছি, আর দেখা হয়নি। নীলা একবার অয়নের দিকে চাইল। অয়ন সম্মতি দিতেই দাদিজানের কাছে গেল সে। চট করেই দাদিজান বললেন, বড় হয়ে দেখছি আরও সুন্দর হয়ে গেছ। এই জন্যই বুঝি আমার দাদুভাই চোখে হারায়। একটা ধাক্কা লাগল। দাদিজান বিষয়টি বুঝে গেছেন তবে। অয়ন কোনো মতে বিষয়টি সামলানোর চেষ্টা করছিল। অমন সময় অপু এসে বলল, দাদিজান, এখন খাবার দিব? অপু, এতক্ষণে এলি তুই? অপরা চুপ হয়ে রইল। দাদিজান ভেতরে আসতে বললেন। অপরা এল না। বলল, আমি খাবার নিয়ে আসছি। অপরা চলে গেল। অয়ন বুঝল মেয়েটির মন খারাপ। তাকে দেখেই চলে গেল। ও একটু হতাশ হলেও দাদিজানের দিকে ঘুরে চাইল। দাদিজান যে নীলাকে পছন্দ করেছে, এই বিষয়ে আর কোনো দ্বিধাই রইল না। এক অপ্রত্যাশিত ঘটনা দর্শনে অপরা পা দুটো থমকে গেল। সে এসেছিল লেবু নিতে। মাঝে এমন দর্শনে একটু পিছিয়ে গেল সে। কিয়ানের বাহুডোরে আটকে আছে এক যুবতী। আর সেই যুবতীটি স্বয়ং রুবিনাবু। অপরা 1 সেকেন্ড সময় নষ্ট করেনি, বাগান থেকে সরে এসেছে। এসেই সরাসরি চলে গিয়েছে কিয়ানের ঘরে। একের পর এক ক্যানভাস উল্টিয়ে পাল্টিয়ে দেখছে সে। সবগুলো ক্যানভাস দেখার পরও সেই ছবিটা খুঁজে পেল না। অতঃপর ক্লান্ত হয়ে বসল মেঝেতে। মাথাটা তখনও খালি খালি লাগছে। দৃশ্যটি বাস্তব? অপরা জানে না। ওর শুধু ভেতরটা কেমন করছে। ছবির জায়গায় সে কি নিজেকে ভেবে বসেছিল? এমনটা ভাবা কি উচিত? সে কি কিয়ান ভাইকে পছন্দ করে? সহসাই মেয়েটি উত্তর খুঁজে পায় না। ভাবতে পারে না কিছু। যখন মেঝে থেকে উঠে যাবে তখনই চোখ যায় খাটের নিচড়ায়, সেখানে কিছু একটা রয়েছে। অপরা, রমন বলে ছবিটা এখানেই লুকিয়েছে কিয়ান ভাই। হলো ও তাই। অপরা যখন ছবি খানা টেনে বের করল, তখনই স্থূল ও জমা হয়েছে।
হাতের তালুতে সেই ধুলো মুছে নিয়ে ছবিখানা দেখল অপরা। একই শাড়ি, একই সাজ, শুধু মুখটা ভিন্ন। অপরা খেয়াল হল, গত বছর পাড়ারই এক বিয়ের অনুষ্ঠানে একই রকম সেজেছিল তারা। স্মরণ করে কিছুটা মৌনতা অনুভব করল অপরা। তার চিত্তের বেদনা কিছুটা বাড়তে লাগল। অনুভব হল হৃদয়ের দহন। তবে কি অপ্রত্যাশিতভাবে কিয়ানের প্রতি মন গলেছিল তার? অপরা বুঝতে পারছে না। তার মন কোনো জুৎসই উত্তর পাচ্ছে না। সারাটা জীবন অয়নের সাথে তার ঘনিষ্ঠতা বেশি ছিল, অথচ শান্ত, নম্র কিয়ান ভাইয়ের প্রতি সর্বদাই শ্রদ্ধা অনুভব করত। শ্রদ্ধা ডিঙিয়ে হৃদয়ে ভালোবাসার জন্ম হতে পারে কি? এবার ও উত্তর আসে না। অপরা কিছুটা দ্বিধায় ভোগে। ছবিখানা আগের জায়গায় রেখে কক্ষ প্রস্থান করে। আনমনা সে সহসাই কারো স্পর্শ পায়। সেই সাথে ফিসফিস আওয়াজ, অপুবু, এই অপুবু, কোথায় মন তোমার? অপু ঘুরে তাকায়, দেখতে পায় কথা দাঁড়িয়ে। তার চোখে মুখে উচ্ছ্বাস। কি খবর আছে? শুনতে ইচ্ছে করছে না। এই প্রথম কথা অবাক হল। তার অপুবু তো এমন কেউ নয়। তবে আজ কি হল তার? স্বীয় কক্ষে এসে আরেক দফায় চিন্তায় পড়ল অপরা। এই বাড়িতে ও যখন আসে তখন বয়স ৩-৪ মাস হবে। বাবা মায়ের প্রণয়ের বিয়ে ছিল। বাড়ির কেউই মেনে নেননি। দীর্ঘদিন কষ্ট করে থেকেছেন। সন্তান হওয়ার পর মাথায় আরও দায়িত্ব বেড়েছিল। বাবা মা দুজনেই ছিলেন স্টুডেন্ট। কারোই গ্রাজুয়েশন শেষ হয়নি। শেষে বাবা অনেক কষ্ট করে প্রাইমারি স্কুলে চাকরি জোগাড় করলেন। মাও চেয়েছিলেন চাকরি করতে, তবে বাবা সেটায় সায় দেননি। দিবেনই বা কেমন করে? ছোট্ট অপরাকে দেখবে কে? এই পাড়ায় অয়নদের বাড়ির পাশেই ভাড়া বাড়িতে অপরাদের ছোট্ট সংসার চলতে থাকে। একটা সময় পর মায়েরও চাকরি জুটে। অয়নদের বাড়িতে অভাগা দুটো ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসতেন দাদিজান। তিনিই মূলত মায়ের চাকরিটা দেন। অয়ন আর কিয়ানকে পড়াতে হবে। এই পড়ানোর সুবাদে দারুণ এক সম্পর্ক গড়ে ওঠে তাদের। ছোট্ট অপরা ছোট থেকেই যাকে সবথেকে বেশি পছন্দ করত সে হল অয়ন। আর কিয়ান তো বরাবরই শান্ত। তার সাথে সেভাবে ভাব ছিল না অবশ্য। অপরা দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে। ভয়াবহ সেই দিনটার কথা স্মরণ ঘটে। সে রাতে ওদের ঘরে আগুন লেগে গিয়েছিল। অয়ন তখন নিজেদের গাছ থেকেই ডাব চুরিতে ব্যস্ত। আগুন দেখে ছুটে আসে সে। বাবার শরীর খারাপ ছিল, বিছানা থেকে উঠতে পারছিলেন না। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মা অপরাকে অয়নের হাতে তুলে তো দেন, তবে নিজেরা বের হতে পারেন না। পাড়ার বাকিরা আগুন নেভানোর চেষ্টা তো করেন, তবে লাভ হয় না। ছোট্ট ঘর ও মানুষ দুটো মুহূর্তেই শেষ হয়ে যায়। সেই করুণ স্মৃতি অপরা আজও ভুলতে পারে না। তার শুধুই দুঃখ হয়। মাঝে মাঝে মনে হয় সেই আগুনে সেও যদি রে যেত। খুব ক্ষতি হতো কি? হতো না, উল্টো পৃথিবী থেকে অক্সিজেন শুষে নেওয়ার একজন মানুষ কমে যেত। অপু, লেবুগুলো এনেছিস? ছোট গিন্নি কক্ষে প্রবেশ করতে করতে কথাটি বললেন। তিনি ঘেমে নেমে একাকার। আঁচল খানা দিয়ে গলা, মুখের ঘাম মুছতে মুছতে মেঝেতে বসলেন। অপরা ও মেঝেতেই বসা ছিল। কি রে, তোর শরীর খারাপ নাকি? কপালে হাত ঠেকিয়ে বললেন ছোট গিন্নি। অপরা কেঁপে ওঠল। না, শরীর খারাপ কেন হতে যাবে? আচ্ছা, লেবুগুলো কোথায় রেখেছিস? ইস, আমি না একদম ভুলে গেছি। বলতে বলতে উঠতে চাইল অপরা। ছোট গিন্নি ফোঁস করে দম ফেললেন। থাক, দরকার নেই, রুবিনাকেই ছিঁড়ে নিতে বলছি। অপু কথা বলল না, মেঝেতেই বসে পড়ল। ছোট গিন্নি উঠতে উঠতে বললেন, বুঝলি, এতদিনে একটা কাজ হল। কি? রুবিনা, বিয়ে ঠিক হয়েছে। কদিন আগে দেখে গেল না? তারা পছন্দ করেছে, আসবে আজ পাকা কথা বলতে। সেই জন্যই তো তাজা লেবু নিতে এসেছে। সত্যিই বিয়ে ঠিক হয়েছে? ও মা, আমি মিথ্যে বলবো কেন? আমি উঠি ছোট মা। অপু ছুটতে লাগল। ছুটতে ছুটতে পাথমকে গেল কিয়ান ভাইয়ের কক্ষের দিকে। তারপর চাইল বসার ঘরে। রুবিনা বসে আছে, চোখ মুখ অন্ধকার। কিয়ান তখনও শান্ত দৃষ্টিতে মেঝেতে চেয়ে রইল। সহসাই অপরা কক্ষটিতে প্রবেশ করল। সেই শব্দে দাঁড়িয়ে গেল কিয়ান। অপু পেছনে ঘুরে বলল। অপরা এগিয়ে আসছে। কিয়ান ঠোঁটের হাসি দ্বিঘল করল। কি ব্যাপার, মন খারাপ নাকি? একদম বরাবর হয়ে চাইল অপরা। কিয়ানের সাথে এভাবে দর্শন হয়নি তার। কিয়ান যেন কিছুটা ভরকাল। সুধাল, কি, একটা সত্যি কথা বলবেন? সত্যি কথা? কি হয়েছে তোমার? এমন শুকনো কেন মুখ? কথা বলতে বলতে অপরা
মাথায় স্নেহের হাতটা ঠেকাল কিয়ান। অপরা চোখ বন্ধ করে ফেলল। এই স্পর্শ তার নিকট ভীষণ শ্রদ্ধার ঠেকল। ও কিছু বলতে পারল না। যেমন করে ঘরে প্রবেশ করেছিল তেমনভাবেই চলে গেল। আর সেদিকে তাকিয়ে রইল কিয়ান। কথা বলল, তোমার সাথে কথা বলবো না অপুবু। কেন রে, তুমি আমাকে পাত্তা দাওনি? সেই নিয়ে রাগ হয়েছে? ঘুষ দিলে চলবে? উহু, চলবে না। এত রাগ? হুম, অনেক রাগ। অপরা মৌন হয়ে রইল। কয়েক সেকেন্ড বাদেই কথা বলল, রাগ ভেঙেছে। এখন জবাব দিব। অপরা হেসে ফেলল। কথা এবার সোজা হয়ে বলল, শোনো, একটা গোপন নিউজ পেয়েছি। গোপন নিউজ? হুম, বল তাহলে। বলছি তো, আগে দেখতে দাও। কথা চারপাশে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। এই সুযোগে বলা যাবে। বড় চাচ্চু আর অয়ন ভাইয়া কথা বলছিল। কোন ব্যাপারে? নীলাপুর বিষয়ে। কি বলছিল? সবটা তো শুনিনি, তবে অয়ন ভাই বলছিল তার আর নীলাপু সম্পর্ক রয়েছে। অপরা ঠোঁট কামড়ে ধরল। এই ছেলেটা ভীষণ দুরন্ত। ঠিকই নিজের সম্পর্কের কথা চালান করেছে বাবার কানে। কথা সহসাই অপরার বাহু চেপে ধরল। পুরল। কি? তোমার কপাল। মা একটা আমার কপাল কেন পুরবে? বাহ রে, ছোট থেকে অয়ন ভাই তোমায় বউ বউ করল, আর এখন নীলাপুকে বিয়ে করবে। অপরা ঠোঁট উল্টিয়ে ফেলল। বয়ে গেছে ওই দুষ্টু ছেলের বউ হওয়ার। এ জন্মে অয়নের সাথে তার কিছু হওয়া সম্ভব নয়। বড়জোর তারা দুজন মা রামা করতে পারবে। সেটাও অবশ্য ভুল। সে তো মা রতে পারে না। বরং অয়ন ভাই শুধু মেয়ে যান। আর বোকা অপরা কেঁদে যায়। সেই ছোট বেলার মতনই। দুদিন বাদে অপরা মন মেজাজ পুরো শান্ত হয়ে গেল। যে দ্বিধাটা ছিল সেটা কেটে গিয়েছে। ও ঠিক করেছে বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর সেটা শুনে কথা হেসে মেঝেতে বসে পড়েছে। এখনও হেসে চলেছে দুষ্টু কিশোরী। হাতখানা পেট চেপে রেখেছে, যেন হাসতে হাসতে পেটে খিল ধরে যাবার মতন অবস্থা। সবটা ঠোঁট উল্টিয়ে দেখল অপরা। তারপর বলল, তুই আমার সাথে মজা নিচ্ছিস? উফ, আরেকটু হাসতে দাও। অপুবু, তুমি আর পড়াশোনা? আমি ভাবছি চাঁদ আজ কোন দিকে উঠবে, পূর্ব নাকি পশ্চিম? অপরা ঠোঁট উল্টিয়েই চেয়ে থাকে। কিতকাল যাওয়ার পর দম ফেলে। কথা পাশে বসে বলে, সত্যিই আমি এবার পড়াশোনা করব। মন খারাপের সুর। কথা সরল চোখে চায়। কয়েক পলক দেখে নিয়ে অপরার কপালে হাত ঠেকায়। তোমার কি শরীর খারাপ? আবার মজা নিচ্ছিস? না, মজা নিচ্ছি না। তুমি হুট করে পড়াশোনা কেন করতে চাও? এই বিষয়ে থেমে যায় অপরা। সত্যিই তো, হুট করে পড়াশোনায় মনোযোগী হতে চাচ্ছে কেন? অপরা জবাব না দিয়ে ভাবতে থাকে কয়েক দিনের ঘটনা। রুবিনাবু, নীলাপু, কিংবা অয়ন ভাই, কিয়ান ভাই, সব মিলিয়ে আরও একবার জটিলতা তৈরি হয়। অপরা ফোঁস করে দম ফেলে বসা থেকে উঠে গিয়ে বলে, পড়াশোনা করতে মন চাচ্ছে। এর জন্য কোনো কারণ থাকে কি? হুম, সেটাও ঠিক। যাক, ভালোই হলো। এখন থেকে অপুবু আর ফেইল করবে না। শেষ কথায় বেকুব বনে যায় অপরা। হিস হিস করে বলে, কি বললি তুই? আমি ফেল করেছি আগে? কথা বুঝে পরিস্থিতি খারাপ। অপুবু খুব লেগেছে। তবে ও মজা নিতে ফের বলে, বাহ রে, করেছি তো। লাস্টবার বাংলায় পেলে ৩৯। এটাকে পাশ করা বলে? বাংলায় কেউ ৩৯ পায়? আরেক দফায় রাগিয়ে দেয় কথা। অপরা এবার দাঁত কিরমির করে বলে, দাঁড়া বেয়াদব, দেখাচ্ছি মজা। অপরা যেই না ধরতে যায় অমনি ছুট লাগায় কথা। চিল্লাতে থাকে, ও মা বলে। ছুটতে ছুটতে অপরাও বলে, এখন পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। বেয়াদব হয়ে গেছিস। দাঁড়া বলছি। বলতে বলতে করিডোর দিয়ে ছুটতে থাকে অপরা আর কথা ছুটতে ছুটতে ছাদে চলে যায়। পেছনে পেছনে যেতে নেয় অপরাও। তবে হুট করেই একটা কণ্ঠ ডেকে ওঠে, অপরা, এভাবে দৌড়াচ্ছিস কেন? অয়ন ভাইয়ের গলা। মানুষটা সব জায়গায় বাধা দেয়। অয়নের কণ্ঠে পা থেমে যায় মেয়েটির। ও থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। অয়ন বেরিয়ে আসে। সে মাত্র ঘুম থেকে উঠেছে। মেজাজ সামান্য উষ্ণ, চুলগুলো অগোছালো। সেটা হাতের সাহায্যে নাড়াচাড়া করে বলে, পাগল ধরতে এসেছে নাকি পেছনে তোত্তা লেগেছে? ক্ষণে ক্ষণে মেয়েটি মুখ ভারী হয়, যেন আসমানের মেঘ জমেছে ওই মুখে। অয়ন জবাবের আশা করেনি। ও হাই তুলতে তুলতে বলে, দ্রুত চা নিয়ে আয়। শরীর মেজমেজ করছে। এবার অপরা বলে ওঠে,
আমি কেন চা আনব? কথাটা ঠিকঠাক শুনেনি অয়ন, তাই একটু সময় নেয়। তারপর ভ্রু কুঞ্চিত করে শুধায়, কি বললি? কিছু না, যা, কুইক চা নিয়ে আয়। মেজাজের পিণ্ডি চটকিয়ে অপরা হনহনিয়ে চা আনতে যায়। মাঝে কিয়ানের ঘরখানা চোখে পড়ে। দরজা খোলাই আছে। কিয়ান ভাই রং তুলি নিয়ে বসেছেন। অপরা দরজায় ঠকঠক করে। কিয়ান না তাকিয়েই বলে, কে? আমি। চা খাবেন? চা? বাজে তো 11টা। নবাবপুত্র মাত্র ঘুম থেকে উঠেছেন। চা আনার আদেশ করেছেন। আপনার জন্য আনব? ও, হো, তাহলে নিয়ে এসো। চিনি কম দিও। হুম। অপরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলতে থাকে। ধীর পায়ে যেতে যেতে খেয়াল করে তার পাশে কথা এসে দাঁড়িয়েছে। দাঁত কেলিয়ে হাসছে। যা, মাফ করে দিলাম। আমি তো মাফ চাইনি। চাইতি তো, মোটেও না। তাহলে, পিঠে দুটো বসা? এই না, আমার অপুবু তো খুব মিষ্টি। বলেই অপরার বাহু খানা ধরে নেয় কথা। অপরাও হেসে ফেলে। এই বাড়িতে অপরার সবথেকে ভালো সঙ্গী কথা, যাকে ছাড়া ওর এক মুহূর্তও চলে না। বেশ সেজেগুজে বের হচ্ছে অয়ন। আজকাল তার স্মার্টনেস আরও বেড়ে গেছে। অবশ্য বাড়বে নাই বা কেন? পাড়ার সবথেকে সুন্দরী মেয়ের সাথে যার প্রণয় রয়েছে, তাই নিজেকে সর্বোচ্চ পরিপাটি দেখানো অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে। বড় গিন্নি ছেলের মতিগতি বুঝতে পারছেন না। তিনি সহসাই বলে ওঠেন, ছেলেটা আমার বেশ বদলে গেছে। গোছালো হয়েছে অনেক। জবাবে হেসে ফেলেন ছোট গিন্নি। তারপর বলেন, সেটার পেছনে তো কারণ আছে। তোমার ছেলে তো প্রেমে মজেছে। এই সময়ে একটু ধাক্কা লাগে বড় গিন্নির। তিনি বেশ অনেকটাই চমকে উঠেছেন। ভ্রু কুচকে শুধায়, কি জাত কথা? অয়ন আবার কার প্রেমে মজল? ওমা, জানো না তুমি? ছেলের একটু খেয়াল রাখবে না আপা? এই সময়ে বড় গিন্নি সত্যিই চিন্তিত বোধ করলেন। ছোট গিন্নি আরেক দফা হেসে তরকারিতে লবণ দিলেন। শোনো, আমাদের অয়ন অনেক দিন ধরেই নীলার সাথে প্রেম করছে। তুমি খেয়াল করনি সেদিন? নীলা, ডাক্তারের মেয়ে? হুম। চমকের ওপর চমকে পেলেন বড় গিন্নি। তিনি সত্যিই বিষয়টা ধরতে পারেননি। ছোট গিন্নি বললেন, ছেলেটার পছন্দ আছে বলতে হয়। কাজের কাজ করেছে। পাড়ার সবথেকে সুন্দরী মেয়ে। বড় গিন্নি চুপ করে থাকেন। জবাব দিতে পারেন না। ছেলে, এহেন গতিবিধি তিনি মোটেও লক্ষ্য করেননি। অথচ বিষয়টা যে অনেকেই জানেন, তা ছোট গিন্নির কথাতেই বোঝা যায়। তবে কি তিনি মা হিসেবে ব্যর্থতার পরিচয় দিলেন? অপু খাবার খেয়ে সবে উঠেছে। অমনি শুনল নুহাস পড়াতে আসবে। মেজাজটা গরম হল ওর। দুপুরের এই সময়টা ঘুরে বেড়ানোর কথা ছিল। অথচ লোকটা কি না পড়াতে আসবে। বেচারি, কান্না পাচ্ছে। সেই জন্যই মুখটা অমন করে আছে। সেটা বুঝতে পেরে ফিক করে হেসে ফেলল কথা। বইপত্র নামিয়ে নিতে নিতে বলল, অপুবু, আমি বলেছিলাম তুমি পারবে না। কথার কথা শুনে ভরকাল মেয়েটি। সেই সাথে স্মরণ হলে সকালেই বলেছিল পড়াশোনায় মনোযোগী হবে। অথচ এই দুপুরের শেষ বেলাতেই মন যে বেইমানি করবে, সেটা কি জানত সে? জানত তা, আর তাই তো বেশ জোর দিয়ে বলেছিল কথাগুলো। এখন আর কিছু করার নেই। অপু লুকিয়ে শ্বাস ফেলে বইগুলো হাতে তুলে বলে, তুই বেশি বুঝিস। আমি তো পড়তেই চাচ্ছি। কথা জানে, অপুবু চাপের মুখে সত্য গোপন করে চলেছে। এখন ঘাটাতে গেলে ঝামেলা আরও বাড়বে। ও বরং নিজের বইগুলো নিয়ে পড়ানোর রুমে গিয়ে বসল। অপু উদাস ভরা নয়নে জানালা দিয়ে চেয়ে আছে। এখান থেকে জারুল গাছটা দেখা যায়। সেই গাছে একটা পাখির বাসা আছে। সেখানে সুন্দর একটা সংসার ওদের। পাখির সংসার। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে অপরা কেমন ঘোরে ডুবে গেল। এদিকে নুহাস এসে পড়েছে। কথা সুন্দর মতন সালাম দিয়েছে। নুহাস উত্তর দিয়েছে। তবে, অপরা, তার কি কোনো ধ্যান আছে? নেই। সে তো ঘোরে বুঁদ হয়ে আছে। নুহাস কিছু সময় অপরাকে দেখল। মেয়েটার চোখের দৃষ্টি লক্ষ্য করে তাকাল। বুঝল পাখির বাসার দিকে চেয়ে আছে। কথা, এক গ্লাস পানি নিয়ে এসো তো। ঠান্ডা পানি। কথা মুহূর্তেই ওঠে চলে গেল। এবার নুহাস নিজের অবস্থান থেকেই অপুকে উদ্দেশ্য করে বলল, পাখির বাসা দেখছ যে, পাখি হতে মন চায়? প্রথম দফায় অপরা বুঝে ওঠেনি। তবে কিতকাল যেতেই কথাটা বুঝতে পারে। সেই সাথে কিছুটা চমকে তাকায়। দুজনের চোখাচোখি ঘটে। নুহাস দৃষ্টি সরিয়ে বলে, তুমি খুব উদাসীন থাকো। এভাবে পড়াশোনা হবে কি? অপু জবাব দিতে পারে না। তার পূর্বেই পানির গ্লাস হাতে নিয়ে কথা বলে, অপুবু তো শপথ করেছে। নুহাস ভ্রু কুচকে তাকায়।
পানির গ্লাস হাতে তুলে দিয়ে কথা ফের বলে, অপুবু বলেছে এখন থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তাই নাকি? এবার মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করে নুহাস। এদিকে অপরা কটমট করে চায় কথার দিকে, কিছু বলতে পারে না। নুহাস পানি পান করে বলে, যাই হোক, পড়াশোনা ঠিক মতন করতে হবে। জীবনে পড়াশোনার দরকার আছে। দেখো, নিজের পায়ে আমরা অনেক আগেই দাঁড়িয়ে গিয়েছি। তবে সামাজিকভাবে নিজের পায়ে দাঁড়ানো বলতে ভালো একটা জবকে বোঝায়, রোজগার করাকে বোঝায়। সেটা পাওয়ার জন্য পড়াশোনা মাস্ট। বিকল্প আছে, তবে বিকল্প পথ অনেক কঠিন। সবাই কিন্তু বিকল্প পথে সফল হয় না। তবে পড়াশোনা করলে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এতগুলো কথার মানে কথা কি বুঝল কে জানে, সে খুব করে মাথা দোলাল, যেন সবটা বুঝেছে। এদিকে অপরা, তার মোটা মাথায় কোনো কথাই প্রবেশ করতে পারেনি। ওর মন আজ সত্যিই উদাস হয়ে আছে। সময়ে অসময়ে মুডের পরিবর্তন ঘটে। নীলা আগে থেকেই অপেক্ষা করছিল। অয়ন এসেই ওর গা ঘেঁষে বসল। মেয়েটির হাতখানা হাতে তুলে নিয়ে বলল, দ্রুত একটা ব্যবস্থা করব ভেবেছি। তার আগে কিয়ান ভাইয়ের বিয়েটা হওয়া দরকার। তাড়াহুড়ো কি আছে? আমার তো অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে না। আমার ভয় হয়। একটু বেশিই ভয় পাও তুমি। নিজের হাতখানা অয়নের গালে ছোঁয়াল নীলা। মৃদু হাসি এল দুজনের অধরেই। ক্লিনসেভ করা হয়নি, করে নিব। উহু, এভাবেই তো ভালো লাগে। অল্প অল্প খোঁচা দাড়িতে তোমায় বড় বড় লাগে। তোমার বুঝি বড় ছেলে পছন্দ? উহু, আমার শুধু তোমাকে পছন্দ। তুমি এভাবেই আমাকে অধৈর্য করে দিচ্ছ নীলা। এই ভালোবাসাটা হারাতে চাই না। অয়নের কণ্ঠের খাদ নেমে এসেছে, ভয়ে থেকে কণ্ঠতে। ওকে ভরসা দিয়ে নীলা বলে, হারাবে না। আমরা হারাতে দিব না। ঠিক আছে,